হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আই এম এফকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিলে। সো বন্ধুরা, আজকেও আলোচনা করছি প্রিপোজিশন নিয়ে। জাস্ট 2 মিনিটসে আমি প্রিপোজিশনের পুরো বিষয়ে আলোচনা করে ফেলবো। আই হোপ সেটা আপনারা বুঝতেও পারবেন। সো আজকে আমরা আলোচনা করবো একটা সার্কেলের মধ্য দিয়ে, একটা সার্কেল বা বৃত্তকে কেন্দ্র করে। সো ফার্স্ট আমরা দেখছি হচ্ছে এটা একটা বৃত্ত, দেন বৃত্তের উপরে যদি সংস্পর্শভাবে লেগে থাকে, সংস্পর্শ দ্যাটস মিন একটা আরেকটার উপর লেগে আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেই, দ্য বুক ইজ অন দ্য টেবিল। সো বইটা টেবিলের উপরে আছে, দ্যাটস মিন বই এবং টেবিলের সারফেসটা একসাথে লেগে আছে। সো এরকম যদি হয় তাহলে আমরা সেখানে ব্যবহার করতে পারি ওয়ান, দ্য বুক ইজ অন দ্য টেবিল। সো ভিউয়ার্স, আমরা উপরে আরও 3টা প্রিপোজিশন পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাভভ, ওভার অ্যান্ড আপ। এখন কথা হচ্ছে 3টাই যদি উপরে হয় তাহলে 3টা কোথায় কোথায় ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাভব। যদি ধরেন আমার মাথার উপর ফ্যান আছে এবং ফ্যানটা স্থির অবস্থায় আছে এবং সেখানে আমার মাথা এবং ফ্যানের ভিতর একটা দূরত্ব আছে, ফাঁকা আছে এবং ফ্যানটা স্থিরভাবে আছে, এরকম যদি বোঝায় তাহলে সেখানে আমরা অ্যাভব ইউজ করব। উদাহরণস্বরূপ বলতে পারি দ্য ফ্যান ইজ অ্যাভব মাই হেড, অর্থাৎ ফ্যানটা আছে আমার মাথার উপরে এবং এক্ষেত্রে ফ্যান এবং আমার মাথার ভিতর কিছুটা গ্যাপ আছে। সো এরকম যদি বিচ্ছিন্নভাবে উপরে এবং স্থির বোঝায় তাহলে আমরা সেখানে অ্যাভব ইউজ করব। দেন পরেরটা হচ্ছে ওভার। সো ওভারও সেম বিষয়, ওভারও উপরেই বোঝাচ্ছে, কিন্তু ওভারের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিচ্ছিন্নভাবে উপরে কিন্তু গতিশীল। উদাহরণস্বরূপ যদি আমরা বলি দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ওভার দ্য ফিল্ড, অর্থাৎ প্লেনটা মাঠের উপর দিয়ে উড়ে গেল, অর্থাৎ মাঠ এবং প্লেনের ভিতর একটা গ্যাপ ছিল এবং সেক্ষেত্রে অথবা বলতে পারি দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, অর্থাৎ পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটু গতিশীল। আমরা বিষয়টা আরেকবার বলছি, সংস্পর্শভাবে উপরে, অর্থাৎ এই বৃত্তকে যদি আমি ধরি তাহলে বৃত্তের একসাথে লেগে আছে, বৃত্তের সাথে লেগে আছে সংস্পর্শভাবে উপরে, দ্যাটস মিন সেখানে আমরা ইউজ করব ওয়ান। এবং যদি বিচ্ছিন্নভাবে উপরে কিন্তু স্থির গতিশীল নয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাভাব। উপরে গতিশীল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ওভার। অ্যান্ড আরও একটা প্রিপোজিশন উপরেরই থেকে গেল, সেটা হচ্ছে আপ, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে। অর্থাৎ আমি যদি বলি সিঁড়ি দিয়ে আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, সো এই ক্ষেত্রে আমরা আপ ইউজ করতে পারি। অথবা আমরা একটু উদাহরণ দিতে পারি গো আপ দ্য হিল, অর্থাৎ আমি চড়ছি, অর্থাৎ পাহাড়ে চড়ছি, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে কিন্তু উঠছি। সো আমরা প্রিপোজিশন উপরের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি। দেন পরে আমরা কি পাচ্ছি, যদি একদম ভিতর দিয়ে বোঝায়, কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া, থ্রু, আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারি থ্রু। অথবা অ্যাক্রস, অ্যাক্রসও এখানে ইউজ করতে পারি, কিন্তু অ্যাক্রসটা একটু ডিফারেন্ট বা ভিন্ন অর্থে ব্যবহার করতে হচ্ছে। সেটা কেমন? আড়াআড়িভাবে পার হওয়া। আমরা যদি বলি রাস্তা সোজা পার না হয়ে অনেক সময় আমরা আড়াআড়িভাবে পার হই, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি। সো কোনো কিছুর ভিতরে প্রবেশ করার অর্থে আমরা ইউজ করতে পারছি ইনটু। হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে গেল বা গিয়েছিল রুমের মধ্যে। সো এক্ষেত্রে আমরা ইনটু ইউজ করতে পারছি। সো এগুলো গেল ভিতরে। দেন আমরা পাচ্ছি হচ্ছে ইন। ইন অর্থও ভিতরে নির্দেশ করে, কিন্তু ভিতরে কোনো আবদ্ধ জায়গার ভিতরে স্থির অবস্থায়, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করতে পারি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি আমার মানিব্যাগে কিছু টাকা আছে, সো এটা হচ্ছে একটা ইনক্লোজড জায়গা, সেখানে টাকাটা রেখেছি। অথবা একটি বক্সের ভিতরে একটি বল আছে, সেক্ষেত্রে আমরা সেখানে ইন ইউজ করতে পারি। দেন আমরা আরেকটা ক্ষেত্রে ইন বা অ্যাট ইউজ করতে পারি। এখানে অ্যাট দেখতে পাচ্ছেন, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট এবং বড় স্থানের ক্ষেত্রে আমরা কিন্তু ইন ইউজ করছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভেতরের আলোচনাটা করলাম, এবার চলে আসবো নিচে। নিচে আমরা পাচ্ছি হচ্ছে বিলো, আন্ডার, ডাউন। সো কোনটি কোথায় ইউজ করতে হচ্ছে, কেমন করে ইউজ করতে হচ্ছে সেটা দেখাচ্ছি। বিলো, বিলো হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বা পর্যায়ের নিচে। সেটা কীরকম? হি গট বিলো, সে পেয়েছিল 18% মার্ক, 80%-এর নিচে। ইংরেজিতে 80%-এর নিচে পেয়েছিল, একটা পর্যায় বা সংখ্যা বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা বিলো ইউজ করতে পারি। আন্ডার, আন্ডারটা সরাসরি আমরা ইউজ করতে পারছি এভাবে যে কোনো কিছু নিচে বুঝালে, কোনো কিছু নিচে কিন্তু লেগে নয়, সংস্পর্শভাবে নয়। অর্থাৎ আমি যদি এই হাতটাই উপরে ধরি এবং এই হাতটা নিচে ধরি, সংস্পর্শভাবে লেগে আছে এটা না, এইটার নিচে বিচ্ছিন্নভাবে যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা সেখানে আন্ডার ইউজ করতে পারি। উদাহরণস্বরূপ যদি বলি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের নিচে আছে, দ্যাটস মিন টেবিল এবং
ক্যাটের ভিতরে একটা দূরত্ব আছে, বিড়ালের ভিতরে একটা গ্যাপ আছে, এরকম যদি বোঝায় তাহলে আমরা সেখানে আন্ডার ইউজ করতে পারছি। দেন ডাউন, ডাউন আমরা আপের অপোজিটটা ইউজ করতে পারি। আপ যখন ইউজ করেছিলাম তখন বিষয়টা এমন ছিল নিচের দিক থেকে উপরের দিকে, এবার উপর থেকে নিচের দিকে। উদাহরণস্বরূপ যদি বলি আমি দোতলা থেকে নিচের তলায় আসছি, অর্থাৎ সিঁড়ি বেয়ে নিচের দিকে আসছি, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাউন ইউজ করতে পারি। সো তারপর পাচ্ছি বন্ধুরা আমরা টু, কোনো দিক নির্দেশ করতে, আমি স্কুলের দিকে যাচ্ছি, এক্ষেত্রে আমি টু ইউজ করতে পারি, বা স্কুলের কাছাকাছি চলে এসেছি, দিক নির্দেশ করার ক্ষেত্রে আমরা সেখানে ইউজ করতে পারছি হচ্ছে টু। দেন ফ্রম, ফ্রম অর্থ হচ্ছে হইতে বা থেকে, আমি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছি, হইতে বা থেকে, এক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করতে পারি। দেন তারপরে আমরা পাচ্ছি ইনটু, অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশ করা। কোনো কিছু আমি যদি এভাবে উদাহরণটা দিই যে আমি স্কুলে প্রবেশ করলাম, এক্ষেত্রে আমি ইনটু ইউজ করতে পারি। আউট অফ, আমি স্কুল থেকে বেরিয়ে চলে গেলাম, সেক্ষেত্রে আমি আউট অফ ইউজ করতে পারি। দেন হচ্ছে আরও একটি বিষয় পাচ্ছে, সেটা হচ্ছে বিসাইড, বিসাইড বা বাই, অর্থ দুটার অর্থই বোঝাচ্ছে হচ্ছে পাশে, আমার পাশে সে বসে আছে, সো এক্ষেত্রে আমি বিসাইড ইউজ করতে পারি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল একটা ডায়াগ্রাম প্রিপোজিশনকে খুব সহজভাবে এবং সাবলীলভাবে মাথায় রাখার জন্য। সো আই হোপ আমি আপনাদের বোঝাতে সামর্থ্যবান হয়েছি, এবং এতটুকু মনে রাখলে আপনি খুব সহজেই প্রিপোজিশনটাকে মনে রাখতে পারবেন। সো আজকের মতো এখানেই চলে যাব, দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো গ্রামাটিক্যাল অংশের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।